Dreams Avenue. হেই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 এফএম আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিওমেট ব্লা ব্লা ব্লা। বুঝতে পারছেন কোন বন্ধু? এই বন্ধুর কণ্ঠটা নিশ্চয়ই পরিচিত। ইরাজ আমার নাম, এবং দুটো শব্দ আমি ছিলাম না, তার মানে এই না যে আপনি ভুলে যাবেন, এবং আশা করছি যে আপনি আমাকে ভুলে যাননি। সেই আশা থেকে, সেই ভরসা থেকে এই মুহূর্তে আমি আবার হট সিটে। আশা করি যে এই 2 সপ্তাহ খুব ভালো ছিলেন, এবং সেই ভালো থাকার খবরটা আমি আস্তে আস্তে নেব, পুরো 3 ঘন্টা জুড়ে নেব, যেহেতু রাত 2টো পর্যন্ত আমি আছি ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রেডিও আমার 88.4 এফএম এ। আর বিশ্বকাপ কেমন দেখছেন? আশা করছি যে খুব ভালো উপভোগ করেছেন, এবং অনেকেই বলেছেন যে এ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এটা, এবং এই কথাটা অনেক বিশেষজ্ঞ বলেছেন। আমার কাছে মনে হয় যে অসাধারণ একটা বিশ্বকাপ চলছে, এবং যার মহেন্দ্র ক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে। আগামীকালকে হচ্ছে ফাইনাল, এবং আমি হচ্ছে এতদিনে আমার এতদিন ধরে 24 বছর ধরে সমর্থন করাটা সার্থক হতে যাচ্ছে আশা করি। জার্মানি ফাইনালে আশা করছি চ্যাম্পিয়ন হবে। সো সেই কথায় আমরা পরে যাব, অনেক আলোচনা হবে খেলাধুলা নিয়ে। আপাতত আমরা একটা গান শুনি, এবং গানটা কোন গান সেটা নিশ্চয়ই আর মানে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, যেহেতু ফুটবলের উত্তেজনায় সারা বিশ্ব কাঁপছে, আমরা আরেকটু কাঁপি। কালকে যেহেতু চূড়ান্তবারের মতো কাব্য, তার আগে আরেকটু মৃদু কম্পন হয়ে যাক, এবং গানটা হচ্ছে 98 ওয়ার্ল্ড কাপের থিম সং। ইটস কল্ড, I don't want to say the name, just enjoy the song. সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 এফএম, আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিওমেট হিরাজকে। যে গানটা শুনছিলাম সেই গানে একটা লাইন ছিল, সেটা হচ্ছে যে তুমি পারো না হারাতে তোমার আদিম উল্লাস। কথাটা কিন্তু খুব দামি। আদিম উল্লাস কখনো হারাতে হয় না। সেই আদিম উল্লাস বুনো উদ্দামতা ধরে রাখুন রক্তের একদম গভীরে, প্রথিত রাখুন সবসময়। সেই প্রাণময়তার স্রোতেই আভাসে আমি এই মুহূর্তে আরেকবার আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে ড্রিমস অ্যাভিনিউ। আপনি সাথে আছেন এই মুহূর্তে রেডিও 4 এফএম এ। প্রথম গানটা ছিল রিকি মার্টিনের গান কাপ অফ লাইফ, যেটা ছিল 1998 বিশ্বকাপ ফ্রান্স ওয়ার্ল্ড কাপের থিম সং, এবং তারপরেটা ছিল আরবো ভাইরাসের গান অমানুষ ফ্রম দি অ্যালবাম 64 মিনিটস 53 সেকেন্ডস। প্রচুর এসএমএস আসছে বিশ্বকাপ নিয়ে, এসএমএস অনেক বেশি স্বাভাবিক। যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি জানি না, এই বিশ্বকাপ হয়তো কারোর জন্য আনন্দের ছিল, কারোর জন্য বিষাদের, এবং একটা মিশ্র অনুভূতি হয়তো অনেকের ছিল, কিন্তু আমার জন্য আমার জীবনের এখন পর্যন্ত শ্রেষ্ঠ বিশ্বকাপ। জানি না কালকে কি হতে যাচ্ছে, কারণ যে দলটাকে 24 বছর ধরে সাপোর্ট করছি সেই 1990 বিশ্বকাপ থেকে, যদিও 90তেই তারা জিতেছিল, কিন্তু তখন আসলে পুরোপুরি হৃদয় দিয়ে অনুভব করার মতো অতটা বয়স আমার ছিল না বলে সেটা মানে তারপর থেকে যখন ভালো করে আরেকটু বোঝা শুরু করলাম, 94 ওয়ার্ল্ড কাপ থেকে শুধু হার্ট ব্রেকিংই হচ্ছে। এবং ছোটবেলায় বালিশ ভিজিয়ে দিতাম যেদিন রাতে জার্মানি হারতো, সেই বালিশ ভিজে দেওয়ার অবশেষে সার্থক যদি হয় কালকে, আমি আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ টুমরো অবভিয়াসলি। কারণ আমার কাছে ফুটবল শুধুমাত্র ফুটবল না, ইটস সামথিং হুইচ ইজ ডিপলি রুটেড ইনসাইড মাই ব্লাড, এবং আমার কাছে এটা মনে হয় যে ইটস সামথিং লাইক এ রিলিজন। এবং এমন না যে শুধু বিশ্বকাপের সময় খেলা দিব, সারা বছর জুড়ে ক্লাব ফুটবল, তারপরে যখন ইউরো চ্যাম্পিয়নশিপ আসে, তারপরে আবার বিশ্বকাপ, তো একদম মহেন্দ্রক্ষণ, চূড়ান্ত মুহূর্ত, 4 বছর ধরে অপেক্ষা করে থাকা। সো ফুটবল আমার কাছে এই পৃথিবীর অনেক বেশি কিছুর থেকে অনেক বেশি কিছু দামি, এবং এটা আসলে আমি বোঝাতে পারবো না আমি কতটা আমার প্যাশন কাজ করে ফুটবল নিয়ে। এবং আমার কাছে মনে হয় যে যদি একটা মানে টিভি সেট দিয়ে দেওয়া হয় এবং নির্জন দ্বীপে আমাকে পাঠিয়ে দেওয়া হয়, আর যদি দারুণ দারুণ ম্যাচ থাকে, আমার পৃথিবীতে আর কোনো কিছু চাওয়া নেই। আমি এবং এতটা যখন আমার প্যাশন স্বাভাবিকভাবেই প্রিয় দলটাকে নিয়েও থাকবে। এবং আমার মনে আছে যে সেই ক্লাস 5-6-এ পড়া, 6-এ যখন পড়ি, তখন যে 94 ওয়ার্ল্ড কাপ ছিল, এবং তখন আমি বসে বসে 23 জন প্লেয়ারের নাম মুখস্থ করতাম। আমার নিজের কাছে মনে হতো না আমার প্রিয় দলের একটা প্লেয়ারের নাম আমি 22 জনের নামও জানা যাবে না, 23 জনের নামই আমার জানতে হবে, এবং জার্সি নাম্বার সহ। তো বসে বসে আমি মুখস্থ করতাম একদম জার্সি নাম্বার সহ তাদের প্লেয়ারের নাম, ইভেন বানানটাও পুরোপুরি আমার জানতে হবে, যদিও জার্মান বানান অনেক টাফ। তারপরও মানে এতটাই আমার এটাকে অনেকটা ফ্যানাটিক বলতে পারেন, অনেকটা বলতে পারেন যে ইটস টু মাচ। এটা তো একটা ঘটনা বললাম, এরকম আরো অনেক কিছু আছে যেগুলো সবাই বললে হয়তো ভাববে যে আই এম রিয়েলি ক্রেজি অ্যান্ড ফ্যানাটিক অ্যান্ড আই এম লুনেটিক, হোয়াটএভার ইউ মে থিংক অ্যাবাউট মি, বাট দ্য থিং আই এম রিয়েলি ভেরি মাচ প্যাশনেট। এবং ওই যে বলে না যে অনেক সময় যারা ক্রেজি ফ্যান হয়ে যায় তারা বলে যে আই এম দ্য বিগেস্ট ফ্যান অন আর্থ এভার। ইমিনেমের একটা গানে যেমন ছিল স্ট্যান গানটাতে, ঠিক আই এম জাস্ট লাইক স্ট্যান অ্যাবাউট জার্মানি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স টুমরো। সে যাই হোক, কেন অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন আমাকে। প্রথম এসএমএস পাঠিয়েছেন, বাই দ্য ওয়ে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন তো? 2 সপ্তাহ পরে শো করছি, তো মনে হচ্ছে যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, মনে হচ্ছে যে একটু কনফিউজড। আমাকে জানান আউটপুট ঠিক মতো যাচ্ছে কিনা। হয়তো কথা বলার স্টাইলটাই ভুলে গেছি 2 সপ্তাহের বিরতিতে, আমার মেমোরি এমনিতে খুব খারাপ। আর আমাকে প্রথম এসএমএস পাঠিয়েছেন ড্রিম গার্ল। ড্রিম গার্ল আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ড্রিম গার্লের কথার মূল বক্তব্য এবং বিষয়বস্তু হচ্ছে যারা কারো পদধ্বনি এবং কণ্ঠস্বর শোনার আশায় পথ চেয়ে থাকে দীর্ঘক্ষণ, কেবল তারাই জানে প্রতীক্ষার দাঁত কত ধারালো। তুমি জানো, আমি জানি। আচ্ছা, খুবই প্রচন্ড রকম এটা হচ্ছে অভিমান, এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে
তুমুল তুমুল অভিসম্পাদ সম্বলিত SMS। তানজিল আমাকে কিছুই বলার নেই, আর মুগ্নি আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে তোমাকে ভুলিনি, তবে তোমার জন্য সিরিয়াসলি পাশবিক পানিশমেন্ট ঠিক করা দরকার, যে তুমি একটা শো মিস করলে পুরো উইক তোমাকে আসতে হবে। আর ফাহিম আমাকে মগবাজার থেকে খুব ভালো একটা SMS করেছেন, এর থেকে বোঝা যায় ফাহিম ফুটবলের বেশ খোঁজ খবর রাখে। ফাহিম আমাকে লিখেছেন, ফেরেঙ্ক পুস্কাস, ইয়োহান ক্রুয়েফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্টেন, ইজ লিওনেল মেসি দ্য নেক্সট ওয়ান অন দ্য জার্মান লিস্ট। আমি জানি না সবাই এই সেমেস্টার তাৎপর্য ধরতে পারছেন কিনা, কিন্তু খুব ভালো খোঁজ খবর রাখে ফুটবলের ফাহিম। আমি নামগুলো আবার পড়ছি, ফেরেঙ্ক পুস্কাস, ইয়োহান ক্রুয়েফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্টেন, ইজ লিওনেল মেসি দ্য নেক্সট ওয়ান অন দ্য জার্মান লিস্ট। আসলে তালিকাগুলো অনেকগুলো প্লেয়ারের নাম, প্রত্যেকে বিশ্ববিখ্যাত করতে শ্রেষ্ঠ প্লেয়ারও তাদেরকে বলা হয় সবাই, যেমন ফেরেঙ্ক পুস্কাস হচ্ছেন হাঙ্গেরির, এবং পুস্কাস হচ্ছে ওই 54-55 মানে 50-এর দশকের পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়ও তাকে বলা হতো, আর ওয়ান অফ দ্য বেস্ট। তো 54 সালের বিশ্বকাপে হাঙ্গেরি ছিল মোস্ট ফেভারিট, এবং হাঙ্গেরি 54 সালের বিশ্বকাপে পৃথিবীর মনে এরকম একটা কথা ছিল যে পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু হাঙ্গেরির কাছ থেকে কেউ 54 বিশ্বকাপ নিতে পারবে না, এরকম একটা বিষয় ছিল। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ইভেন গ্রুপ পর্বে ওই 54 ফাইনালটা ছিল হাঙ্গেরি এবং জার্মানির মধ্যে। গ্রুপ পর্বে এই দুটো দলে কিন্তু দেখা হয়েছিল, এবং হাঙ্গেরি 8-3 গোলে জার্মানিকে হারিয়েছিল গ্রুপ রাউন্ডের খেলায়। তো এ থেকেই বুঝতে পারছেন তারা কতটা শক্তিশালী। তো সেই দুটো দল যখন ফাইনাল উঠলো, সবাই ভাবলো যে গ্রুপ রাউন্ডে হাঙ্গেরি আর জার্মানিকে 8-3 গোলে হারিয়েছিল, ফাইনালে কি আর পারবে? কিন্তু ট্র্যাথেটিক যাই আপনি বলুন না কেন, শেষ পর্যন্ত জার্মানি 3-2 গোলে জিতেছিল 54 বিশ্বকাপের ফাইনালে। এবং ফেরেঙ্ক পুস্কাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, তার আর বিশ্বকাপ জেতা হলো না জার্মানির কারণে। ঠিক ফাহিম এই কাজটাই করেছে, এরকম যতগুলো গ্রেট প্লেয়ারের হার্ট ব্রেকিং হয়েছে জার্মানি, ওদের নামের একটা তালিকা করে দিয়েছে। ইয়োহান ক্রুয়েফ ছিল 74 বিশ্বকাপে নেদারল্যান্ডস টিমের সদস্য, ওইবারের টিমটা অসাধারণ একটা টিম ছিল। ফাইনালে জার্মানি এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল, এবং ফাইনালে জার্মানি হারিয়েছিল নেদারল্যান্ডকে, 74 বিশ্বকাপ জিতেছিল। এবং ইয়োহান ক্রুইফ আরেকটা শ্রেষ্ঠ খেলোয়াড়, পৃথিবীর সর্বকালের অন্যতম, তারও যে বিশ্বকাপ জেতা হলো না। দেন কামস মিশেল প্লাতিনি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স এভার। ফ্রান্সের এই প্লেয়ার 1982-86 বেশ মাঠ মাতিয়ে একেবারে সবাইকে মাতোয়ারা করে রেখেছিলেন। তো শেষ পর্যন্ত যেটা হলো যে 86-র সেই ফাইনাল, 86-র সেমিফাইনালটা জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যেটা হয়েছিল, যেটাকে অনেক আরেকটা কারণে বিখ্যাত সেই খেলাটা, সেটা হচ্ছে যে টনি শুমাখার ফ্রান্সের একজন প্লেয়ারকে ট্যাকল করতে গিয়ে একদম এমন চরম আঘাত লেগেছিল, তার ফ্রান্সের সেই খেলোয়াড়ের দাঁতই পড়ে গিয়েছিল, এবং এরপর থেকে সবাই ওই টনি শুমাখারকে খুব ঘৃণা করতো, এবং তাকে ভয়াবহ ঘৃণা দেখা যেত। এটা 86 না, আই এম সরি, এটা মোস্ট প্রবাবলি 82 ওয়ার্ল্ড কাপে, যেবার ইটালি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল, জার্মানির সাথে ফ্রান্সের সেমিফাইনাল দেখা হয়েছিল। এবং এটাকে বলা হয় বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ ম্যাচ, 1982-র সেমিফাইনালে জার্মানি এবং ফ্রান্সের ওই খেলাটা। সে যাই হোক না কেন, শেষ পর্যন্ত যেটা হয়েছিল, দাঁত পড়ে গেল টনি শুমাখারের সাথে ধাক্কা লেগে, এবং শেষ পর্যন্ত জার্মানি ফাইনাল ইটালির কাছে হেরেছিল। কিন্তু টনি শুমাখার ওই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন, পৃথিবীর মানুষ যতই ঘৃণা করুক দাঁত ফেলে দেওয়ার জন্য তাকে। সেটা যাই হোক, শেষ পর্যন্ত মিশেল প্লাতিনিরও বিশ্বকাপ পাওয়া হলো না। এবং এরপরে লিখেছেন তিনি, যার নাম, তিনি হচ্ছেন মার্কো ফন বাস্টেন। একই কেস, সে যাই হোক না, লিওনেল মেসি এরকম আরেকটা শিকার হতে যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট গ্রেটেস্ট প্লেয়ার হিসেবে অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু বিশ্বকাপ জিততে হলে অবশ্যই একটা দল হিসেবে আপনাকে শ্রেষ্ঠ হতে হবে। আমার কাছে মনে হয় যে ব্রাজিল এবার ছিল না, দে ডিপেন্ডেড solely on one or two individuals, which is completely wrong. You have to have a good team consisted of 10 or 11 or 9 or 8 very good players, and while you need, the most important thing you need is like the team harmony and the balance between all the members. সো এটা আমার কাছে মনে হয় যতদিন না থাকবে আপনি একজন বা দুজন সুপারস্টার, বাকিরা অর্ডিনারি, এটা আসলে আমার কাছে মনে হয় দিস ইজ নট দ্য প্রপার কেমিস্ট্রি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সে যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, এরকম আরো অনেক কথা থাকছে, অ্যানালাইসিস, অবজারভেশন, প্রেডিকশন, হোয়াটএভার ইউ ক্যান শেয়ার। এসএমএস করার নিয়মটা হচ্ছে অবশ্য সেই সাথে অন্যান্য দিন যা করেন তাও করতে পারবেন। এসএমএস করে আমাকে জানাতে পারেন আপনার মনের কথা, ভাবনা, দুঃখ, সুখ, আনন্দ, হোয়াটএভার, বা যদি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, কিছু বলতে চান, একটা ছোট্ট এসএমএস করবেন। প্রথমে আর এ লিখবেন, রেডিও আমারের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর তারপরে আমি এখন যে গানটা প্লে করবো, এই গানটা হচ্ছে আমার মনে হয় যে আগে কখনো প্লে করেছি কিনা, আমার 7 বছরের আর্চে ক্যারিয়ারে মনে হয় না প্লে করা হয়নি, তবে এখন আমি করবো। গানটা একসময় আমি প্রচুর শুনতাম 2004-05 এর দিকে, আমার কাছে বেশ ভালো লাগতো গানটা। খুব সংক্ষিপ্ত একটা গান, ব্ল্যাকের একটা গান, গানটার নাম খুব ইন্টারেস্টিং, 6 সেপ্টেম্বর। আমি জানি না 6 সেপ্টেম্বর কারো বাড়িতে আছে কিনা এই মুহূর্তে, যারা শুনছেন থাকলে গানটা তার জন্যে। আর গানটা তবে কখনোই পুরুষ বলছে যারা এই মুহূর্তে শুনছেন আমাকে, কখনোই গার্লফ্রেন্ডের সামনে এই গানটা ছাড়বেন না বা গাইবেন না, কারণ গানটার কথা হচ্ছে যে যদি বলি তুমি সব তবে মিথ্যে বলা হয়। সো এনজয় দ্য সং, একটু পরে ফিরছি, সাথে থাকুন।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 এফএম আর এই মুহূর্তে শুনছেন আপনার নিখুম বন্ধু আজকে আরেকবার সময় যখন এক্স্যাক্টলি 11:25 তখন আরেকবার রাতের সড়ক অর্থাৎ ড্রিমস অ্যাভিনিউয়ে শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে দ্য ডোরসের গান ব্রেক অন থ্রু টু দি আদার সাইড, তাদের অন্যতম বিখ্যাত গান। এবং তার আগে ছিল ব্ল্যাকের গান 6 সেপ্টেম্বর। যদি বলি তুমি সব তবে মিথ্যে বলা হয়, তোমাকে এখনো আমি কেন চিনতে পারিনি। আর মিথিলা আমাকে বনশ্রী থেকে জানিয়েছেন যে আর্জেন্টিনার সাপোর্টার, তিনি অল দ্য বেস্ট টু ইউ। তানজিল আমাকে জানিয়েছেন এসএজিসি থেকে যে তৃষ্ণা মেটাতে মরুর পথিক মরিচিকার দাবিদার, আশার জলে গলা ভিজে নতুন যাত্রার আবদার, আজও বেঁচে যায় হৃদয় মরুর তৃষ্ণা হাহাকার। জাকিয়া আমাকে জানিয়েছেন, উনি জাকিয়া কবিতা শুনতে চেয়েছিলেন। আমার মনে তানজিলা অনেক সুন্দর কবিতা লিখে, একটু আগে এসএমএসে যেটা দেখলাম। তো তানজিলা জাকিয়ার জন্য একটা কবিতা লিখে পাঠাও, কারণ জাকিয়া লিখেছে 4 জুলাই আমার বার্থডে ছিল, ভেবেছিলাম সবাইকে রান্না করে খাওয়াবো এবং গিফট নেবো, সবাই ফাঁকি দিল, আর আপনি তো কথাই নেই, আজ গিফটটা দিয়ে দিয়েন এবং 2 লাইন কবিতা হলে অনেক হ্যাপি থাকবো। আমার মনে তানজিলা লিখে পাঠালে বেটার হয়। আর আমাকে যদি কবিতা বানাতে বলো তোমার জন্য, তো কেমন হবে একটু নমুনা দেই। পৃথিবীর সবচেয়ে অখাদ্য কবিতা হবে যেটা এরকম হতে পারে যে, জাকিয়া তুমি ছেলে দাঁড়িয়ে থাকিয়া, কোথায় যাব তোমাকে রাখিয়া। এর থেকে ভালো কোনো কবিতা কিন্তু আমার থেকে বের হবে না। সো আপনি এবার ভেবে দেখুন এরকম খুবই জঘন্য কবিতা আপনি নিতে চান কিনা জন্মদিনের গিফট হিসাবে। আর ফাহিম, যেটা আমি বলছিলাম, 1982 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ফ্রান্স এবং জার্মানির দেখা হয়েছিল, এবং সেই জার্মানির একজন প্লেয়ার টনি শুমাখার, তার সাথে ফ্রান্সের প্যাট্রিক বাতিস্তেনের ধাক্কা লেগেছিল। এমনই ধাক্কা লাগলো যে দাঁত তো পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এবং সবাই খুব সাপসাপন্ত করলেন, খুব অভিশাপ দিলেন জার্মানি টনি শুমাখারকে, যে তুই কি মানুষ নাকি না পাষণ্ড নরাধম, ওরে পাপিষ্ঠ, এরকম ব্যাপার স্যাপার আর কি। এবং পৃথিবীতে এত মানুষ একযোগে তাকে ঘৃণা করা শুরু করলো। এবং টনি শুমাখার অনেক পর একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি জীবনে এত ঘৃণা আর কখনো পাবো আমি ভাবিও নি, ওই খেলার পরে যেটা হয়েছিল। কিন্তু ওই বিশ্বকাপের শ্রেষ্ঠ খেলোয়াড় অর্থাৎ গোল্ডেন বল জিতেছিলেন কিন্তু টনি শুমাখার, সেই দাঁত ফেলে দেওয়া প্লেয়ারটাই। ঘটনাটা ফাহিম ও এসএমএস পাঠিয়ে তার নামটা জানিয়ে দিয়েছেন। প্যাট্রিক বাতিস্তেন ছিল ফ্রান্সের খেলোয়াড়ের নাম। নিয়াজ আমাকে জানিয়েছেন, জার্মানি showed their tiki-taka Android version but wasn't good football for Brazil. Their defense was disastrous. Hope Germany won the World Cup. Thank you. স্মৃতি জানিয়েছেন যে, অবশেষে এলে, ভেবেছিলাম যে লাস্ট শোতে যাওয়ার আগে মনে করো যদি সব ছেড়ে হাই গানটা প্লে করে চলে গেলে নাকি না। আমি তো বলেই গিয়েছিলাম যে ভয় পাওয়ার কোনো কিছু নেই। সো আমি আছি রাত 2টো পর্যন্ত, এখন থেকে সবসময় থাকবো। আসলে মাঝে মাঝে অনিবার্য কারণবশত বৈদ্যুতিক গোলযোগে বিঘ্ন ঘটায়, সম্প্রচারে কিঞ্চিত সমস্যা হয়, মাঝে মাঝে ছবি না দেখতেই পারেন টেলিভিশনে, যেটা আমরা একসময় বিটিভিতে দেখতাম ছোটবেলায়, এবং হঠাৎ করে ঝিরঝির হয়ে যেত, সব ঝিঝি প্রিন্টেড ছবি আসতো, এবং তখন একটা লেখা ভেসে উঠতো যে, অনিবার্য কারণবশত প্রচারে বিঘ্ন ঘটায়, আন্তরিকভাবে দুঃখিত, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো ক্লাস 1-2তে যখন এই লেখাটা প্রথম দেখতাম, অনিবার্য জিনিসটা আমি বুঝতাম না। অনিবার্য মানে কি? কিছু হলেই দেখি খালি অনিবার্য কারণে, আমার কাছে মনোবার্য জিনিসটা খুব হলে টিভির ছবি বন্ধ হয়ে যায়। সেই থেকে আমি অনিবার্য শব্দটাকে ঘৃণা করা শুরু করলাম, এবং অনিবার্য শব্দ শুনলেই আমার একটা নেগেটিভ ফিলিং কাজ করতো, এবং তখন বুঝতাম না অনিবার্য মানে আসলে কি। অনিবার্য মানে নিশ্চয়ই খুব কুৎসিত কিছু। তো আস্তে আস্তে বড় হওয়ার পর দেখলাম যে অনিবার্য হচ্ছে যা নিবারণ করা যায় না এমন। তো সেই অনিবার্য কারণবশত মাঝে মাঝে আসলে অনুপস্থিত থাকতে হয়। আর ক্লাসে আমি অন্যতম অনুপস্থিত একজন, এবং অনুপস্থিতির লিস্টে আমি শুরু দিকে থাকতাম। সেটা মাঝে মাঝে শোতে যদি সেই ঐতিহ্য ধরে না রাখি, বিষয়টা খুব কেমন, তাই সেজন্য মাঝে মাঝে অনুপস্থিত থাকা হয়। আশা করি মার্জনার চোখে দেখবেন। এবং এখন এসএমএস করে নিয়মটা আরেকবার বলে দিই। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আমার প্রতিচ্ছবি গানটা শুনবো, অর্থনীতির গান, খুব সুইট একটা সং, ইজ ফর ইউ। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন। আর আপনার নিখুম বন্ধু আজকে আরেকবার শুনছেন। সময় যখন 11:41 তখন আরেকবার ওয়েলকাম সবাইকে। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে আর্টসেলের গান তোমাকে, অনিকেত প্রান্তর অ্যালবাম থেকে, এবং তার আগের গানটা ছিল অর্থহীনের গান আমার প্রতিচ্ছবি। আর এখন আমি কয়েকটা এসএমএস পড়ে আমাকে জানিয়েছেন যে, বন্ধু তিনি হচ্ছে নির্জন, বুঝি না বিষণ্ণতার মাঝে এমন চাপা সুখের অনুভূতি কেমন করে হয়, চমৎকার বাতাস আর এক চিলতে বৃষ্টি হচ্ছে বাইরে, পৃথিবীটা খুবই সুন্দর। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? আমি এখান থেকে অবশ্য স্টুডিওর গ্লাসের ফাঁক দিয়ে কোনো বৃষ্টির আলামত দেখতে পাচ্ছি না, হয়তো আপনার এরিয়াতে হচ্ছে। সো ইউর সো লাকি। হেলেন অফ ট্রয় নিশ্চয়ই একদিন মনের মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঈশানা জানিয়েছেন, she missed the program and it's nice to know, it's always glad to know that someone is missing my show. তানজিলা আমাকে জানিয়েছেন যে, একলা পথের সঙ্গী হবে কত লহর, পথে পথে পেরিয়ে যাবে শতপ্রহর, আধার আমায় দিশা দেবে জ্যোৎস্না বিহার, তিমির রাতে পথ ভুলাবে মেঘ সমাহার। এটা বার্থডে গালের জন্য জানছিল বোধ হয়। একজন বন্ধু এসএমএস পাঠিয়েছিলেন যে জাকিয়া বোধহয় তার নাম, যে আজ 4 জুলাই তার জন্মদিন ছিল। আমি বলেছিলাম তানজিলাকে কবিতা লেখার জন্য, সো তানজিলা পাঠিয়ে দিয়েছেন। কত সুইট আমার ফ্রেন্ডরা। আর ফাহিম আমার একটা ভুল ধরে দিয়েছেন, আমি বলেছিলাম যে 1982 ওয়ার্ল্ড কাপে সেই জার্মানি ফ্রান্স ম্যাচের কথা, যেবারে টনি শুমাখার ওই যে দাঁত ফেলে দিয়েছিলেন ফ্রান্সের একজনের।
টনি শুমাখার এবার আমি বলেছিলাম যে গোল্ডেন বল জিতেছিলেন, তিনি সিলভার জিতেছিলেন, যেটা ফাহিম আমাকে কারেকশন করে দিয়েছেন। পাওলো রসি ইটালিয়ান প্লেয়ার, তিনি জিতেছিলেন গোল্ডেন বল, আর জার্মান টনি শুমাখার সিলভার বল জিতেছিলেন। আর এরপর আমাকে ছোঁয়া জানিয়েছেন যে তার জন্মদিন হচ্ছে 6ই সেপ্টেম্বর। আমি যে গানটা প্লে করলাম 6ই সেপ্টেম্বর ব্ল্যাকের গান, এবং একজন পাওয়া গেল। সো বিলেটেড অর অ্যাডভান্স, হুইচ ওয়ান? অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। এবং শুনতে চান তিনি পোয়েটস অফ দ্য ফলের গান কার্নিভাল অফ ফ্রাস্ট, এবং এটা রিমন নামের একজনকে ডেডিকেট করছেন। আমি পোয়েটস অফ দ্য ফলের অন্য কোনো গান প্লে করতে পারি, আজকে হয়তো কার্নিভাল অফ ফ্রাস্ট প্লে নাও হতে পারে। সে যাই হোক না কেন, আপনি যদি কোনো গান শুনতে চান, যদি নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, যে কোনো ভাবনা অনুভূতি, যে কোনো কিছু, খেলাধুলা বিষয়ক এনিথিং, ফুটবল, অবশ্যই প্রায়োরিটি পাবে। এসএমএস করে পাঠিয়ে দিন, প্রথমে আরই লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে কাগজ কাটাকাটি বা কাগজ ছেঁড়াছিঁড়ি, যেটা আপনি ছোটবেলায় খেতেন। অনেকেই ছোটবেলায় দেখা যায় যে কাগজ মুখে দিয়ে খাওয়া শুরু করেন। আর আমার একটা শিশুর কথা না বললেই নাই, কাগজ পিচ্চিদের কাগজ ছেঁড়া এবং কাগজ খাওয়া প্রসঙ্গে মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমার অফিসে একবার বুলগেরিয়ান এক শিশু এসেছিল। মেয়েটার বয়স হবে 3 কি 4, আরো কম, 3-4 বছর বয়স হবে, বা আরো একটু কম, হয়তো 3 সম্মত হয় নাই, 2.5 or 3। আর নামটা আমি ভুলে গেছি। ওর মায়ের সাথে এসেছিল, এবং ওনার হচ্ছে যে প্রবাসী বুলগেরিয়ান বাংলাদেশে থাকেন, স্বামীর চাকরির সুবাদে আবার চলে গেছেন তারা। তো উনি ওনার খুবই ওই ভদ্রমহিলা পোষা বিড়ালের খুবই তার শখ, এবং তিনি বুলগেরিয়া থেকে তার বিড়ালটা নিয়ে এসেছিলেন। তো ওটার মানে ক্লিয়ারেন্সের ব্যাপারে একটা প্রবলেম হতো, আমার কাছে তিনি এসেছিলেন। তো আমার অফিসে আসার পরে আমি যখন ওনাকে হেল্প করছিলাম, তো তখন যেটা দেখলাম যে ওই মানে সেই পিচ্চি 2.5-3 বছর বয়সের, সে যে কি ভয়াবহ রকমের দুষ্ট, মানে রকম। সে এই ফাইল ধরে টান দেয়, ওই টেবিলের উপর থেকে বই ফেলে দেয় অফিসের। ওই মানে অলরেডি তার দেখলাম 2 একটা জরুরি কাগজ তার ছেঁড়া শুরু হয়ে গেছে, কলমদানি ফেলে দিচ্ছে, উল্টে দিচ্ছে, মানে এতটুকু মেয়ে টেবিলের উপর উঠে যায় শুরু করলো। তা আমার কাছে মনে হয় বিশ্বযুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। এবং তার মা প্রচণ্ড মানে সবটুকু এফোর্ট দিয়েও তাকে থামাতে পারছেন না। এবং তার কলম পছন্দ হয় সেটা সে নিয়ে যাবে, তার মানে বই পছন্দ হয় সেটাও সে নিয়ে যাবেন, পেপার ওয়েট তার সবচেয়ে পছন্দ হলো, এটা তার নিতে হবেই, কারণ অনেক কালারফুল পেপার ওয়েট ছিল। মানে মাঝে মাঝে অনেকে হয়তো বিরক্ত, কিন্তু আমার কাছে এই দস্যিপনা, আমি কিছু বলছিলাম না, চুপচাপ একেবারে মুগ্ধ হয়ে মানে হাসছিলাম। আর আমি এনজয়, কত দূরে সেই বুলগেরিয়ান 2.5-3 বছরের সেই শিশুর দস্যিপনা আমার রুমে বসে। এবং ওই শিশুদের কাগজ, এবং সে কাগজ ছিঁড়ে মুখেও দেওয়া শুরু করেছিল। ওই প্রসঙ্গে এই ঘটনাটা মনে পড়লো। সো ওরা আবার চলে গেছে কিছুদিন আগে। এবং একটা জিনিস আমাদের অনেকের মধ্যে কাজ করেছে আসলে, সাবকন্টিনেন্টের আমরা বোধহয় অনেক ইমোশনাল, আর যারা বাইরের ওয়েস্টার্ন কান্ট্রি যারা, তারা বোধহয় তাদের মধ্যে আবেগ টাবেগ অনেক কম। তো ওই ভদ্রমহিলার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে ওনার সাথে আমার ওই সেই ওনার সেই ওই কাজের সুবাদে একবার জাস্ট ওই কথা হয়েছিল এবং দেখা হয়েছিল। তো এর পরের দিন উনি এসেছিলেন যখন, উনি চলে যাচ্ছিলেন এবং বিদায় নেওয়ার জন্য জাস্ট বললেন যে আমি চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে, এবং খুব অল্প কিছু 5-6 মাস বললেন যে তিনি। আমিও সেটা শুনছিলাম, হঠাৎ করে দেখলাম বলতে বলতে তিনি কেঁদে দিলেন। এবং জাস্ট একেবারে কত দূরে রচনা একটা দেশ, মাত্র 5-6 মাস সেখানে ছিলেন। এবং উনি যে ভালো ছিলেন না সেটা উনি বলে গেছেন, যেখানে তার কেন যেন উনি স্যুট করতে পারছিলেন না, ভালো লাগছে না। তারপরে সেই যে জায়গাটা ভালো লাগছে না, সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার কথা বলতে গিয়ে দেখলাম আমাকে চেনেন না, জানেন না, একেবারে অচেনা একটা মানুষ, আমি অন্য দেশের কে না কে, তার সামনে দেখলাম অজুর ধারা কেঁদে দিলেন যে চলে যাচ্ছে এই জায়গাটা ছেড়ে, কখনো আসা হবে কিনা জানি না। তো সেই দিন দেখলাম ওই পিচ্চি সেই শিশু, সেই দুরন্ত দস্যি শিশু, যে আগের দিন একেবারে টেবিল তছনছ করে দিয়েছিল, মানে হয়তো শিশুরা অনেক বড় কিছু, এবং দেখলাম ও সেদিন দুষ্টামির একদমই কোনো দুষ্টামি করছে না, একেবারে চুপচাপ, এবং একটা প্রচন্ড থমথমে ওর মুখ। হয়তো ও বুঝতে পারছে যে খুব একটা জায়গা ছেড়ে সেও চলে যাচ্ছে, এবং একটা বিদায়ের ব্যাপার এখানে জড়িত। তো ওই দিনে আর সেই শিশু আর ওই শিশুর মধ্যে দেখলাম অনেক পার্থক্য। আমি জানি না সেই ক্ষুদ্র শিশু আসলে কিছু বুঝতে পেরেছিল কিনা। ওর কথা আসলে খুব মনে পড়ছে ঘটনা বলতে গিয়ে। সে যাই হোক, কোন প্রসঙ্গে ছিলাম? পেপার কাটে ছিলাম। পেপার কাটের কথা কেন আসলো, এত কাগজ খাওয়ার ঘটনা? কারণ গানটার নাম হচ্ছে পেপার কাট, লিঙ্কিন পার্কের গান, যার সূত্র ধরে এত কিছু আসলে বললাম। সো আপনি আমাকে এসএমএস করে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে, একটু পরে ফিট। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম মধ্যরাতের আগন্তুক ইরাজকে। আর শনিবার রাতের বিশেষ আয়োজন রাত 2টো পর্যন্ত চলবে। আপনি আমার সাথে থাকুন, পছন্দের গান আশা করছি প্লে করবো। আর সেই সাথে আপনার হৃদয়ের যে বার্তাগুলো আপনি পৌঁছে দিতে চান, সেগুলো নিশ্চয়ই পৌঁছে গেলে অবশ্যই শেয়ার করবো অন এয়ারে। একটু আগে শুনছিলাম যে গানগুলো নিশ্চয়ই শুনে একেবারে তরতাজা হয়ে গেছেন, ঘুম চলে আসলে নিশ্চয়ই ঘুম চলে গেছে, পালিয়ে গেছে। এবং আজকে কিন্তু জেগে থাকতে হবে, কারণ আজকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ব্রাজিল এবং নেদারল্যান্ডসের মধ্যে। অনেকের কাছে মনে হয় এই ম্যাচটা গুরুত্ব নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে অবশ্যই গুরুত্ব আছে। কারণ গত পরপর 2 বছর বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়েছিল, তাই আমার কাছে এই ম্যাচটা খুবই গুরুত্ব বহন করে। আচ্ছা, সে জাস্ট সেটা বড় কথা না, বড় এই ম্যাচটাতে আমার মনে হয় যে দুটো দল ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার পর অবশ্যই মনের অবস্থা খুব খারাপ থাকে, এবং এই সময়টা ম্যাচ খেলা 2-3 দিনের মধ্যে আরেকবার মাঠে নামিয়ে দেওয়া আসলে
ব্যাপারটা একটু কঠিন। তারপর আমার কাছে মনে হয় যে মধুরন সমাপয়েত অন্তত কিছুটা ভালো দিয়েও যদি এই ম্যাচটা জেতা যায়, তৃতীয় স্থান নির্ধারণী খেলাটা খেলা যায়, ভালো একটা ফল দিয়ে অন্তত দেশবাসীর মনে একটু যদি আনন্দের প্রলেপ বুলিয়ে দেওয়া যায়, এই চেষ্টাটা দু দলের মধ্যেই থাকতে পারে। আর প্রাইজ মানির কথা যদি বলি, তৃতীয় স্থান যে দলটা হয়, তৃতীয় হয়, তারা $20 লাখ প্রাইজ মানি বেশি পায়। সো ফিনান্সিয়ালি কিন্তু এটা গুরুত্ব অনেক, $20 লাখ। সে যাই হোক, আশা করছি একটা ভালো ম্যাচ আজকে দেখবো। এবং একটা ইতিহাস কিন্তু একটা কথা বলে যে প্রত্যেক বিশ্বকাপই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কিন্তু সবসময় প্রচুর গোলের বন্যা হয়, প্রচুর গোল হয় এই ম্যাচটাতে। এই ম্যাচটা অন্তত দেখে সেজন্য আপনি এনজয় করতে পারবেন। দেখা যায় একটা পুরোটা গোল খুব নাইস, যেমন গতবার হয়েছিল জার্মানি উরুগুয়ের ম্যাচ, জার্মানি জিতেছিল, বেশ কিছু গোল হয়েছিল। তার আগের বারও ছিল জার্মানি পর্তুগাল ম্যাচ, বেশ কিছু গোল সেবারও হয়েছিল। 3-2 ছিল সম্ভবত পর্তুগালের সাথে স্কোর লাইন 2006 ওয়ার্ল্ড কাপে, এবং 2010 ওয়ার্ল্ড কাপে ছিল সম্ভবত 4-3 or 3-2 এরকম এক গোলের ব্যবধানে জিতেছিল। এবং আমার এখন মনে আছে যে শোয়েনস্টাইগার 2টো গোল করেছিলেন 2006-এর সেই থার্ড প্লেস ডিসাইডার ম্যাচে, এবং দিয়েগো ফোর্লান একটা দুর্দান্ত গোল করেছিলেন জার্মানির সাথে সেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এবং বেশ কিছু গোল হয়েছিল। আশা করছি আজকে প্রচুর গোলের দেখা হবে। এবং গোল সংখ্যায় কিন্তু এই বিশ্বকাপ কিন্তু অনেক অনেক বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে গত বেশ কয়েকটা বিশ্বকাপের মধ্যে 1998 বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়েছিল, 171টা গোল হয়েছিল ফ্রান্স 98 ওয়ার্ল্ড কাপে। এবং এই বিশ্বকাপ কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, ঘাড়ের উপরে নিঃশ্বাস এই অর্থে যে এখন পর্যন্ত আমার যদি হিসাবে ভুল না হয় বা যদি মনে ঠিকঠাক থাকে, 167টা গোল হয়েছে এখন পর্যন্ত, আর 2টো খেলা বাকি, আজকেরটা এবং কালকের ফাইনালে। 2টো ম্যাচ মিলে যদি আর 5টা গোল হয় তাহলে কিন্তু বিগত অনেক বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে। এবং সবচেয়ে বেশি গোল হয়েছিল সম্ভবত 58 ওয়ার্ল্ড কাপে, মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না করে থাকি, 58 বিশ্বকাপে, যেটা সুইডেনে হয়েছিল বা ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল, সেইবার সবচেয়ে বেশি গোল বোধহয় হয়েছিল। তবে তখন প্রতি ম্যাচে গোল ছিল 7.1 বা এরকম। এখন এত গোল সম্ভব নেই যুগে, তাই আমরা ধরে নিতে পারি ওটা হিসাবের বাইরে রেখে যে 98-এ সে রেকর্ডকে কিন্তু এই বিশ্বকাপ ভেঙে দিতে পারে, আর যদি 5টা গোল হয় 2 ম্যাচে। সো গো ফর গোলস। আশা করছি আজকের ম্যাচে বেশ কিছু গোল হবে। কোন প্রসঙ্গে যেন ছিলাম, প্রসঙ্গ আমি ভুলে গিয়েছি, প্রসঙ্গ হারিয়ে ফেলেছি। আচ্ছা, ঘুম তাড়ানোর কথা নিয়ে বিশ্বকাপের খেলা চলে আসলো। আর আমাকে বৃষ্টি বিলাস SMS পাঠিয়েছেন যে অল দ্য বেস্ট ফর টুমরো, বাট উই উইল উইন। বোঝাই যাচ্ছে তিনি আর সাপোর্টার। ওকে, মাঠেই হোক, তবে এই প্রশ্নের উত্তরে মীমাংসা। আমি সবসময় নিরীহ সাপোর্টার। আমি অনেকেই দেখি খুব যুদ্ধং দেখি মুডে থাকেন, আরেক দলকে মানে একেবারে মানে তুলোধুনো করে ছাড়েন কথার লড়াইয়ে দিয়ে। এটা আমি সবসময় একদম নিরীহ গোবেচারা সমর্থক। আমি কোনো কারোর সাথে বাকযুদ্ধে যাই না, কারোর সাথে বিতণ্ডায় যাই না, কারোর সাথে তর্কে যাই না। যে যা বলে চুপচাপ মেনে নেই। যদি কেউ বলে তোমার টিম বাজে খেলে, আমি বলি যে একেবারে ঠিক কথা বলেছেন, সত্যি কথা বলেছেন, আসলেই বাজে খেলে। কেউ যদি বলে ভালো খেলে, আমি একটা মুচকি হাসি দেই। কেউ যদি বলে যে কোনো শুনছে না এবারে তৃতীয় রাউন্ডে, সরি, যদি কেউ বলে যে টানা তৃতীয়বারের মতো তৃতীয় হয়ে বিদায় নেবে, আমি তখন বলি আসলেই তাই, এটা কোনোভাবেই সম্ভব না, জার্মানি ব্রাজিলকে হারাবে। আমি সব সময় একেবারে এক কথায় মেনে নিই, আমি শান্তিপ্রিয় মানুষ, কোনো বিতণ্ডায় যাই না, আমি মাঠের খেলায় বিশ্বাসী। তাই আমি এবারও হাসি মুখে মেনে নিলাম। অ্যান্ড অল দ্য বেস্ট টু ইউ টু। আর আমাকে জানিয়েছেন, আচ্ছা, বৃষ্টি বিলাস যে গানটা শুনতে চেয়েছেন সেটা হচ্ছে রাগার একটা গান, আমি একটু পরে প্লে করছি সেজন্য। এরপরে যিনি SMS পাঠিয়েছেন তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে এনিওয়ান ফ্রম এনিওয়্যার। আমাকে কেউ বলে দিক, যখন পৃথিবীর সব আলোকে অন্ধকার মনে হয়, অনুভূতিরা তখন কিভাবে নিঃশ্বাস নেওয়া যায়। খুবই মানে কি বলা যায়, সংশয় সংকুল একটা SMS। আমার কাছে মনে হয় একটু আগে যে গানটা প্লে করেছিলাম 6 সেপ্টেম্বর, সেখানে একটা গান ছিল ব্ল্যাকের, ওই গানটা একটা লাইন ছিল, আমি এখন মগ্ন আলোকিত আধারে। এই কথাটার সাথে কিন্তু আপনার SMS এর মিল আছে। আপনি একটু গানটা আবার শুনুন এবং ভেবে নিন যে কথাটার অর্থ কি দাঁড়াতে পারে। আমার মনে হয় সলিউশনটা সেখানে পেয়ে যাবেন। আমি এখন মগ্ন আলোকিত আধারে, তোমার স্বরূপ বুঝে শিহরিত। তারপর আমাকে মুগ্ধ নামের একজন SMS পাঠিয়েছেন, সুন্দর না, মুগ্ধ, সিদ্ধেশ্বরী থেকে আমাকে জানিয়েছেন যে অনেক অনেক দিন পর আপনাকে শুনছি এবং তার খুবই ভালো লাগছে, এবং তিনি কতটা শিডিউলটা জানতে চেয়েছেন। আমি এখন শুধু শনিবার রাতে 11টা থেকে 2টো পর্যন্ত এই সময়টা থাকি, অনেকদিন পরে জয়েন করেছেন যেহেতু, আবার বলে দিলাম। সো ফ্রেন্ডস, যদি কোনো গান শুনতে চান, যদি নিজে কোনো কথা শেয়ার করতে চান, যদি এর বাইরেও কোনো কিছু লিখতে চান, প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, এবং সময় যখন 12টা বেজে 14 মিনিট, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। শুনছিলাম একটু আগে যে গানটা, এটা হচ্ছে বাপ্পা মজুমদারের একটা গান, অনেক আগের একটা গান, তার প্রথম দিকের গান বলতে হবে। আধারে জ্যোৎস্না হয়ে সারা রাত শুয়েছে একটা কথা, এবং সুরের গান। এই গানটা ছিল বাপ্পার যে অ্যালবামে, সেই অ্যালবামটার নাম হচ্ছে রাতের ট্রেন। এটা হচ্ছে অ্যালবামটা রিলিজ হয়েছিল 1999 শেষ দিকে বা 2000-এর শুরুর দিকে, অনেক আগের, প্রায় 14 বছর আগে অ্যালবাম, 14.5 বছর।
সেই অ্যালবামের খুব চমৎকার একটা গান ছিল এই গানটা, এবং অনেক জনপ্রিয়তা পেয়েছিল ওই সময়টাতে। অনেক দিন পরে আমি সেই গানটা প্লে করলাম। আর তার আগের গানটা ছিল রাগার গান এলিটার গাওয়া কোথায় হঠাৎ দুজনে, এবং তার আগে যে গানটা ছিল সেটা কিন্তু ওই গানটার কথা বলা হয়নি। অর্থহীনের সুমনের ভয়েস শুনে হয়তো চিনতে পেরেছিলেন, কিন্তু গানটা ছিল স্টেন্টোরিয়ান নামের একটা ব্যান্ডের। এবং বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড সিন নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে একটা সময় বেশ প্রমিসিং ছিল এবং বেশ কিছু ভালো ব্যান্ড বেরিয়ে এসেছিল বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড সিনারিও থেকে, এবং তার মধ্যে একটা ব্যান্ড হচ্ছে স্টেন্টোরিয়ান। যে কয়টা ব্যান্ডকে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসা যে কয়টা ব্যান্ডকে আমার বেশি ভালো লাগতো তার মধ্যে স্টেন্টোরিয়ানও ছিল, এবং অনেক ট্যালেন্টেড একটা ব্যান্ড ছিল, অনেক ট্যালেন্টেড। এবং আমার দৃঢ় আশা ছিল, প্রত্যয় ছিল এবং বিশ্বাস ছিল যে স্টেন্টোরিয়ান অনেক দূর যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমি জানি না কী কারণে তারা মিউজিক নিয়ে হয়তো ভাবে লেগে থাকেনি, বা নানাবিধ কারণে হয়তো সেই যাওয়াটা আসলে ইচ্ছাটা পূরণ হয়নি। কিন্তু তাদের ট্যালেন্ট ছিল এবং তাদের সম্পূর্ণ সক্ষমতা ছিল, এবং অসাধারণ একটা ব্যান্ড আমার কাছে মনে হয় সবসময় স্টেন্টোরিয়ানকে। যে গানটা শুনেছিলাম স্টেন্টোরিয়ানের লিঙ্কিন পার্কের গানটার পরে, সেই গানটার নাম হচ্ছে বিষণ্ণ আধার, এবং অর্থহীনের সুমন গেস্ট আর্টিস্ট হিসেবে বেস লাইন বাজিয়েছিলেন এবং ভোকাল হিসেবে অংশ নিয়েছিলেন গানটাতে। স্টেন্টোরিয়ান ইজ রিয়েলি সামথিং অ্যামেজিং, অর ওয়াজ সামথিং ট্রুলি অ্যামেজিং। স্টিল মিস দ্যাট ব্যান্ড স্টেন্টোরিয়ান। জানি না তার এখন কী অবস্থা তাদের। তো এখন আমি SMS কয়েকটা পড়বো। আমাকে তানজিলা জানিয়েছেন যে একটা মুভি দেখেছেন তিনি, খুব ভালো লেগেছে। টম হ্যাঙ্কসের একটা মুভি গ্রিন মাইল, অনেক বিখ্যাত একটা মুভি, এবং লিখেছেন যে যারা দেখেননি মুভিটা দেখার জন্য ভালো লাগতে বাধ্য। শুনতে চান যে গানটা সেটা হচ্ছে হৃদয়ের দাবি, সঞ্জীব চৌধুরী গান, দলছুটের গান। আরমিন লিখেছেন মিরপুর থেকে স্কাইফল গানটা শুনতে চান, এবং হিয়া জানিয়েছেন কীভাবে বুঝাতে পারছি না, অনেক ভালো লাগছে, খুব মিস করেছেন ড্রিমস অ্যাভিনিউ। রাদিফা জানিয়েছেন ইব্রাহিমপুর থেকে শি ইজ আ নিউ ফ্রেন্ড, এবং তিনি নাকি ভালো কবিতা লেখেন, পাঠাবেন কিনা অনুমতি চাই। অনুমতির কিছু নেই, আপনি পাঠিয়ে দিন। এবং শুধু কবিতা না, যে কোনো কিছু লিখে পাঠাতে পারেন, গান শুনতে চাই, নিজের মনের কথা শেয়ার করতে চাই, যে কোনো জন্যই আর লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনছি স্কাইফল বাই অ্যাডেল। So friends, welcome back once again. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় এখন এক্স্যাক্টলি 12:30 একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে এলআরবির গান ফেরারি মন, এবং গানটা হয়তো একটু অচেনা লাগতে পারে। সবসময় পরে যেটা করা হয়েছিল আনপ্লাগড লাইভ ভার্সন ভায়োলিন মিউজিকের সাথে, সেটাই সবসময় প্লে করি এবং আপনি হয়তো সেটাই সবসময় শুনেছেন। কিন্তু এখন যেটা প্লে করলাম এটা হচ্ছে অরিজিনাল ভার্সন, যেটা ছিল মাধবী অ্যালবামে এবং তাদের প্রথম দিকের অ্যালবাম, সেই গানের অরিজিনাল ভার্সনটা শুনলাম, ফেরারি মন। আশা করছি যে ডিফারেন্ট রূপটা আপনি এনজয় করেছেন। আর তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে অ্যাডেলের গান স্কাইফল ফ্রম দ্য জেমস ওয়ান মুভি স্কাইফল, এবং আমাকে SMS পাঠিয়েছে নির্জন নামের একজন, অনেকদিন প্লে করা হলো গানটা। রাতে ট্রেন অ্যালবামের বাকি গানগুলো সুন্দর, উনি বলেছেন যে গানটার কথা সেটা হচ্ছে আধারে জ্যোৎস্না হয়ে বাপ্পার গান। অন্য গানগুলো খুব সুন্দর, হ্যাঁ ওই অ্যালবামটা আসলে একটু অন্যরকম ছিল, বাপ্পার পরবর্তী অ্যালবামগুলো থেকে অনেক ডিফারেন্ট, এবং ওই অ্যালবামের গানগুলোতে অনেক বেশি ক্লাসিক্যাল টিউনের উপরে জোর দেওয়া হয়েছে। চমৎকার একটা অ্যালবাম সত্যি, এবং আমার খুবই পছন্দ ছিল, ওই সময় প্রচুর শুনতাম কলেজ লাইফে। নির্জনের পরে যিনি SMS পাঠিয়েছেন প্রমি আমাকে জানিয়েছেন মিরপুর থেকে যে অনেক ভালো লাগছে অনেক দিন পর শুনতে। আর একটা কথা লিখেছেন যে ইউর এভরি অ্যাবসেন্স মেক্স মি ফিল লাইক উইথ অর উইদাউট ইউ, এই গানটা শুনতে চাচ্ছেন নাকি সেটা বুঝতে পারছি না। প্রমির পরে ব্লু নাইটিঙ্গেল SMS পাঠিয়েছেন ক্রেডল দ্য মোমেন্টস লাইক এ চাইল্ড, আইল স্টপ দ্য ওয়ার্ল্ড if only I could hold you one more time, if only hold you one more time. মনোবাঞ্ছা নিশ্চয় পূর্ণ হবে ব্লু নাইটিঙ্গেল। এবং এখন SMS করে নিয়মটা আবার মনে করিয়ে দিই, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে একটু দেহতত্ত্বের গান, ভাববাদী গান, আশা করছি এনজয় করবেন গানটা। গানটা একটা লোকগীতি এবং এই গানটা নতুন করে কম্পোজ করেছিলেন বাংলা ব্যান্ডটা, যে ব্যান্ডটাও এখন অবশ্য আর নেই। তাদের প্রথম অ্যালবাম কিং কর্তব্য বিমূঢ়, এই অ্যালবামে গানটা ছিল এবং সেই গানটা এখন শুনছি, মরিলে কান্দিস না আমার দায়। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজের কণ্ঠ আরেকবার, এবং জানি না শুনে ভালো না খারাপ লাগছে, যেটাই লাগুক না কেন আমি আসবো এবং আসতেই হবে রাত 2টো পর্যন্ত। একটু আগে শুনছিলাম যে গানটা সেটা হচ্ছে বন জোভির গান অলওয়েজ, গানটার একটা এক্সপেরিমেন্টাল ভার্সন। তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে মরিলে কান্দিস না আমার দায়, একটা লোকগীতি, খুব জনপ্রিয়, এবং এই গানটা কম্পোজিশন যেটা ছিল যে ব্যান্ডের সেটা হচ্ছে বাংলা। এই ব্যান্ডটা অসাধারণ একটা ব্যান্ড ছিল এবং অনেক একটা নতুন ধারা তারা ঠিক শুরু করে, নতুন ধারা বলবো না কিন্তু লোকগানগুলোকে বা সেই বাংলার সেই মাটিতে মিশে থাকা গান
গানগুলোকে নতুন করে এই প্রজন্মের উপযোগী করে নতুন করে কম্পোজ করে পরিবেশন এনেছিল, এটা অবশ্যই স্বীকার করতে হবে, এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছিল বাংলা ওই সময়টাতে। এবং এই ব্যান্ডটা যখন ভেঙে যায় সেটা আমাদের মনে হয় সবার জন্যই, মিউজিক লাভারদের জন্য একটা বড় আঘাত ছিল। এই স্পেশালি এই লাইনগুলো আমাদের সবার প্রিয় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অনেক প্রিয় ছিল, এবং তার অনেক বইয়ে তিনি এই গানের লাইনগুলো ইউজ করেছেন, যে মরিলে কান্দিস না আমার দায়, এবং তার নিজের মৃত্যু নিয়েও তার এই কথাগুলো অনেক জায়গাতে লিখে গিয়েছেন, এবং অনেক জায়গাতে হয়তো তার নিজের অবচেতন মনে একটা এই কথাটা হয়তো ঘুরে ঘুরে বারবার গুমরে গুমরে কেঁদে উঠতো, যে মরিলে কান্দিস না আমার দায়। অনেক বই আমি পড়েছি এই কথাগুলো তার বইয়ে। আমাকে লিখেছেন যে বন্ধু এরপরে তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন, তার নাম অরুষা আর আরুষা, উচ্চারণটা আমি বুঝতে পারছি না, আরুষা অথবা অরুষা বনশ্রী থেকে আমাকে জানিয়েছেন, মাই হাজব্যান্ড ইজ গোয়িং টু জয়েন ইন বাংলাদেশ এয়ারফোর্স টুডে, ফিলিং ভেরি মাচ প্রাউড অফ হিম, asking to everyone to pray for him. Yes, all the best to him, and yeah, you must be proud of him. মুগনি আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে কালকে ফাইনাল ম্যাচ তোমার দলের সাথে আমার দল খেলবে, যদিও জার্মানিও তারও ভালো লাগে, কিন্তু আর্জেন্টিনা হচ্ছে তার মোস্ট ফেভারিট। অল দ্য বেস্ট। আমাকে জানিয়েছেন হিয়া নামের একজন, শ্রীকান্ত আচার্যের গান শুনতে চাচ্ছেন, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, এই গানটা শুনতে চান তিনি। চেষ্টা করবো বাবু প্লে করার জন্য। আর যদি এরকম কোনো গান শুনতে চান বা নিজের মনের কোনো কথা, ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা অনেকদিন পরে প্লে করছি, ওয়ারফেজের আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটা, এবং গানটা অসম্ভব সুন্দর একটা গান। এনজয় ইট। So friends, welcome back once again. আজকে শুনছেন আরেকবার, আর চলছে এই মুহূর্তে ড্রিমস এভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সময় যখন এক্স্যাক্টলি 1:03। একটু আগে শুনছিলাম অ্যালবাম, যেটা নাম ছিল ফেলে আসা, সেই অ্যালবামের টাইটেল নাম্বার ফেলে আসা, এবং তার আগে ছিল ওয়ারফেজের গান ধূপ ছায়া জীবনধারা অ্যালবাম থেকে। আর এখন অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, এবং গোল্ডেন বল এবং গোল্ডেন বুট নিয়ে দেখা যাচ্ছে বেশ তর্ক বিতর্ক জমে উঠেছে, এবং অনেকে অনেক রকম অভিমত দিচ্ছেন, মতামত দিচ্ছেন যে গোল্ডেন বল কার পাওয়া উচিত। গোল্ডেন বুট নিয়ে বিতর্কের অবকাশ খুব একটা নেই, কারণ এখানে তর্কের কিছু নেই, যে বেশি গোল করবে সেইভাবে, তাই তর্কের সুযোগ এখানে খুব একটা নেই। এখন পর্যন্ত হামেশ রদ্রিগেজ, কলম্বিয়ার প্লেয়ার, তিনি 6টা গোল করে গিয়েছেন, এবং টমাস মুলার তারপরেই আছেন 5টা গোল নিয়ে। কালকে যদি একটা গোল অবশ্যই তিনি দিতে পারেন, তিনিই হবেন, কারণ অ্যাসিস্টে তিনি বেশি রদ্রিগেজে। পর্যন্ত কি হয়। আর গোল্ডেন বলের নমিনেশন 10 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে লিওনেল মেসি আছেন, এবং সেই সাথে আরও অনেকেই আছেন। তারপরে জার্মানির প্লেয়ার আছেন বেশ কয়েকজন, টনি ক্রুজ, তারপরে ম্যাটস হামেলস, একই সাথে টমাস মুলার এবং হামেশ রদ্রিগেজ আছেন, নেইমার আছেন, আরও বেশ কয়েকজন প্লেয়ার আছেন। এবং গোল্ডেন বলের লড়াইয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেকেই, তবে বেশিরভাগ লোকছেন ম্যানুয়েল নয়ার আছেন, এগিয়ে রাখছেন অনেকেই লিওনেল মেসিকে এবং হামেশ রদ্রিগেজকে। তবে আমার কাছে মনে হয় যে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তবে অবশ্যই লিওনেল মেসির হাতেই গোল্ডেন বল উঠবে, এবং যদি তা না হয় তবে হতে পারে টমাস মুলার অথবা ম্যানুয়েল নয়ার, যে কোনো একজনের হাতেই সেটা উঠতে পারে। তবে শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বেশ অসাধারণ একটা বিশ্বকাপ ছিল, সেটা বলতেই হবে। এবং শেষ পর্যন্ত গোল্ডেন বল এবং গোল্ডেন বুট নিয়েও যে সাসপেন্স, সেটা আমার কাছে মনে হয় যে একেবারেই সার্থক প্রতিচ্ছবি বিশ্বকাপের এবারের। আমাকে লিখেছেন অনন্যা বনশ্রী থেকে, জানিয়েছেন যে ক্রিস্টিয়ান অ্যাগুলেরার গান শুনতে চান তিনি। ব্যারিস্টার সামি, আমার স্কুল কলেজ বন্ধু, থ্যাঙ্কস এতদিন পরে শোনার জন্য, সত্যি ভালো লাগছে। ইউ অল দ্য বেস্ট সামি। আর রাতুল আমাকে জানিয়েছেন মিরপুর থেকে, লিওনেল মেসি না, লিওনেল রিচি নামের একজন সিঙ্গার আছেন। তো আমার ওই মেসি করতে করতে এটাও চোখে দেখছিলাম লিওনেল মেসি, যে আমি ভাবছিলাম যে লিওনেল মেসি এবার গান গাইলেন কবে। এটা হচ্ছে লিওনেল রিচি, তার একটা গান আছে হ্যালো, সেই গানটা তিনি শুনতে যাচ্ছেন। ওকে, আর এখন আমি একটা গান প্লে করছি, আর SMS করে নিয়মটা আবার মনে করিয়ে দিই। প্রথমে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যে গানটা শুনবো সেটা হচ্ছে এনরিকে ইগলেসিয়াস ফিচারিং উষার, আর গানটার নাম হচ্ছে ডার্টি ডান্সার। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে রাতের বিশেষ ইভেনিং, যেখানে আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে আরেকবার। সময় 1:19। শুনছিলাম একটু আগে নেমেসিসের গানটা না হচ্ছে ধূসর ভাবনা, মিক্সড অ্যালবাম লিভ নাও অ্যালবাম, এই গানটা ছিল। আর এর আগের গানটা ছিল এনরিকে ইগলেসিয়াসের গান ডার্টি ডান্সার। আর এখন আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে তার আগে একটু ফুটবল নিয়ে আরেকটু আলাপ আলোচনা হয়ে যাক, হলে কিন্তু বন্ধ হয় না। আমি বেশ কিছু খবরাখবর দিচ্ছি সবাইকে, যে এই মুহূর্তে আসলে বিশ্বকাপের পাতায় কি কি ঘটনা হচ্ছে, কে কি বলছেন, সেগুলো কিছু একটু চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করি। ইংল্যান্ডের সেই সারা জাগানো তারকা ডেভিড বেকহ্যাম, এক নামে যিনি পরিচিত, তিনি কিন্তু বলেছেন যে ফাইনালে কিন্তু মেসি তাক লাগিয়ে দেবে এবং মেসি হবে ফাইনালের স্টার। এটা হচ্ছে ডেভিড বেকহ্যামের অভিমত। জার্মানির তারকা খেলোয়াড় বাস্টিয়ান শোয়েনস্টাইগার বলেছেন যে
জার্মানির বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেক বেশি এবং সেজন্য তারাই জিতবে। এদিকে ইটালির আরেক বিখ্যাত তারকা সর্বশ্রেষ্ঠ ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তা, নিশ্চয়ই তার নাম সবাই শুনেছেন। নেস্তা বলেছেন যে জার্মানির কোনো দুর্বলতা এই মুহূর্তে নেই। এদিকে জার্মানির সাবেক গোলরক্ষক জেন্স লেহম্যান, যিনি 2006 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকার ঠেকিয়ে দিয়ে জার্মানিকে জিতিয়ে দিয়েছিলেন, সেই জেন্স লেহম্যান বলেছেন যে জার্মানি অবশ্যই আর্জেন্টিনাকে হারাবে। জার্মানির কোচ জোয়াকিম লোউ তিনি বলেছেন যে আর্জেন্টিনা শুধুমাত্র মেসি নির্ভর নয়, তাদের আরও অনেক ভয়ঙ্কর খেলোয়াড় আছে, সার্জিও আগুয়েরো, তারপরে আছে সেই সাথে গনজালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, তারা সবাই মিলে একটা ভালো দল। শুধুমাত্র মেসির উপরেই আমাদের নজর দিলে চলবে না, সবাই ভয়ঙ্কর খেলোয়াড়। আর আরেকটা খবর হচ্ছে যে ব্রাজিল যেহেতু অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তাই তারা চাচ্ছে নতুন ভালো কোচ এনে এভাবে ঢেলে সাজাতে দলটাকে, এবং সেজন্য তারা চাচ্ছে আর কেউ না, টার্গেট করেছে হোসে মরিনহোকে, এই মুহূর্তে যিনি চেলসির কোচ। ব্রাজিল চাচ্ছে তাকে দলের কোচ হিসেবে পেতে। এটা একটা চমক লাগানো খবর। হোসে মরিনহো ইজ দ্য কোচ অফ ব্রাজিল, জাস্ট ইম্যাজিন। আমেরিকার আগের এক সারা জাগানো গোলরক্ষক, খুব ভালো গোলরক্ষক ছিলেন ব্র্যাড ফ্রিডেল, যিনি এই মুহূর্তে আর খেলছেন না, অনেক বয়স হয়ে গেছে। তাই তিনি বলেছেন যে এই বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক হচ্ছেন জার্মানির ম্যানুয়েল নয়ার। এটা হচ্ছে ব্র্যাড ফ্রিডেলের অভিমত। আর আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গনজালো হিগুয়েন বলেছেন যে জার্মানিরও উচিত আর্জেন্টিনাকে ভয় পাওয়া, তাদের আমাদেরকেও ভয় পেতে হবে। আর আর্জেন্টিনা হ্যাভিয়ার মাসেরানো বলেছেন যে আর্জেন্টিনা জার্মানির সাথে ফাইনাল ম্যাচটা খেলবে একই সাথে হৃদয় দিয়ে, আত্মা দিয়ে এবং মস্তিষ্ক দিয়ে। এটা হচ্ছে হ্যাভিয়ার মাসেরানোর কথা, যে মস্তিষ্ক, হৃদয় এবং আত্মা সবকিছু দিয়ে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটা খেলবে। এরকম আরও বেশ কিছু খবরাখবর সবার সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে ক্লাব ফুটবলের খবর এখন আপাতত না বলে শুধু বিশ্বকাপের খবরই বলবো। লিওনেল মেসি বলেছেন যে আমি যত ব্যক্তিগত রেকর্ড অর্জন করেছি জীবনে সবকিছু বিসর্জন দিতে তৈরি যদি বিশ্বকাপ জিততে পারি তার বিনিময়ে। ভালো কথা বলেছেন তিনি। আর ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কলারি বলেছেন যে এরকম পরাজয় জার্মানির সাথে হলো, আগামী 1000 বছরেও এরকম ঘটনা ব্রাজিলের ফুটবল আর ঘটবে না, এটা দ্বিতীয়বার পুনরাবৃত্তি হবে না। এটা হচ্ছে লুই ফিলিপ স্কলারের অভিমত। এবং আরও কিছু খবরাখবর দেই, সেটা হচ্ছে যে হামেস রড্রিগেজ এই বিশ্বকাপের চমক। অবশ্য যারা রেগুলার হয়তো ফুটবলের মানে ক্লাব ফুটবল দেখেন তাদের কাছে চমক না, কারণ তিনি এর আগে খেলছিলেন পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে, এবং সেই পোর্তো থেকে গত সিজনে 1 বছর আগে ফ্রান্সের উদীয়মান ক্লাব মোনাকো তাকে 45 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয়, এবং তখনই বোঝা গিয়েছিল যে যেন তেন প্লেয়ার হলে 45 মিলিয়ন ইউরো মোনাকো খরচ করতো না তার পেছনে। তবে বিশ্ববাসীর কাছে হয়তো তিনি অনেক বেশি জনপ্রিয়তা বা পরিচিতি পেয়েছেন এই বিশ্বকাপে। তিনি বলেছেন যে আমি চোখ বন্ধ করে রিয়াল মাদ্রিদে খেলতে যাব, কোনো দ্বিতীয় চিন্তা করব না। আর অনেকেই অনেক কথা বলেছেন বিশ্বকাপ নিয়ে। জার্মানির টমাস মুলার বলেছেন যে আর্জেন্টিনা অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে। গত দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা, এবং স্পেনের সাবেক খেলোয়াড় গাইসকা মেন্ডিয়েটা মনে করে গোল্ডেন বল জেতা উচিত নেদারল্যান্ডসের এরিয়ান রবেনের। আর ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো এখনও শোকে আচ্ছন্ন, মুহ্যমান ব্রাজিলের পরাজয়ে। এবং আরও বেশ কিছু খবরাখবর আছে বিশ্বকাপে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, খুব সুন্দর একটা পদ বাতলে দিয়েছেন যে কী করে আর্জেন্টিনা জার্মানিকে হারাতে পারে। অবশ্যই লিওনেল মেসিকে সেজন্য ঝলসে উঠতে হবে, এটা হচ্ছে তার একটা ব্লু প্রিন্ট জার্মানিকে হারানোর জন্য। এবং মেসির হচ্ছে খুব ভালো একটা সুযোগ ম্যারাডোনার মতো নিজেকে বিশ্বশ্রেষ্ঠদের কাতারে নাম লেখানোর বিশ্বকাপ জিতে। আর ম্যারাডোনা বলেছেন এদিকে লিওনেল মেসিকে উদ্দেশ্য করেছে, যদি আর যেতে আমি লাল গালিচা ঢেলে দেবো মেসির জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। এরকম অনেক খবরাখবর দিলাম, আরও কিছু দেই। সেটা হচ্ছে যে ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কলারি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই একটা ম্যাচ দিয়ে আমাকে মূল্যায়ন করবেন না, 7-1 গোলের পরাজয় দিয়ে। অবশ্যই আমার সামগ্রিক পারফরমেন্সকে মূল্যায়ন করা উচিত সবার। এবং ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন আগামী 100 বছরে ব্রাজিল এভাবে আর হারবে না। কোচ বলেছেন আগামী 1000 বছরে। তো বেশ কিছু খবরাখবর মুক্তি দিয়ে দিলাম, কে কি বলেছেন, কে কি ভাবছেন ফাইনালের আগের মুহূর্তে। দেখা যাক শেষ পর্যন্ত কার ভাবনা সত্যি হয়, কারটা মিথ্যে হয়। এখন চলে যাবো পরের নিয়মটা বলে দিই। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনবো তাহসান এবং মিথিলার গান দূরত্ব। So friends, welcome back once again. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ। আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। খুব বেশি সময় বাকি নেই, তাই ঝটপট আরও কিছু গান শোনা যাক না কেন। একটু আগে শুনছিলাম শাফিন আহমেদের গান ভুলেই যাচ্ছি। আমি অন্ধকারে দাঁড়িয়ে সূর্যের কাছেই তো বুঝিনি, চমৎকার একটা কথা। তাই একটু একটু করে ভুলে যাচ্ছি তোমায় প্রতিদিন।
শুনবো এখন আরেকটা গান, এবং এটা দিকের একটা গান এবং ওই সময়ের বেশ জনপ্রিয় একটা গান, এবং আশা করছি গানটা ভালো লাগবে, এনজয় করবেন। একটু পরে ফিরছি, আর এসএমএস করুন 2323 এই নাম্বারটাতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম। শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ, আর শুনছেন এই মুহূর্তে রাজকে। এবং যদি খুব বেশি সময় বাকি আবার আগে বেশ আরো কিছু কথা বলে বিদায় নিচ্ছি। একটু আগে শুনছিলাম ফুল ফিচারিং শান্ত, এবং গানটার নাম হচ্ছে তোমাকে ভেবে লেখা, এবং তার আগে ছিল জেমসের গান অনন্যা। আর এখন যে গানটা প্লে করবো আজকের প্লে লিস্টের শেষ গান, সেই গানটা হচ্ছে গানের নাম বলার দরকার নেই, গানটা শুনেই আপনি বুঝে নিন, গানটা ভালো লাগবে আশা করি। আর যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। একটু পরে শুরু হয়ে যাচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এবং ব্রাজিল ভার্সেস নেদারল্যান্ডস। আশা করছি ম্যাচটা এনজয় করবেন, এবং আমিও করব। লাইন আপ ঘোষণা হয়ে গেছে, কে কোন দল খেলছেন। ব্রাজিলে ডেভিড লুইস আজকে আছেন, অনেকে ভেবেছিলেন হতে থাকবেন না, কিন্তু গোলরক্ষক হিসেবে হুলিও সিজার আছেন, এবং সেন্ট্রাল ডিফেন্সে আছেন থিয়াগো সিলভা, সেই সাথে ডেভিড লুইস, এবং লেফট ব্যাকে মার্সেলো আজকে নেই, তার বদলে আজকে খেলানো হচ্ছে আরেকজনকে, এবং রাইট ব্যাকে খেলানো হচ্ছে মাইকন কেইটানি আলভেস আজকেও নেই, এবং লেফট ব্যাকে মার্সেলোর বদলে খেলছেন ম্যাক্সওয়েল। তারপরে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে দুজন আছেন, তারা হচ্ছেন লুইস গুস্তাভো এবং পলিনহো। আর অস্কার খেলছেন আজকে, এবং রামিরেস আজকে খেলছেন, হাল খেলছেন না, এবং তারপরে ফ্রেড আজকে খেলছেন না, তার বদলে জো খেলবেন আজকে, এবং আরও দু একজন নাম বাদ পড়ে গেল কিনা মনে পড়ছে না এই মুহূর্তে। উইলিয়ান খেলছেন বার্নার্ডের বদলে। এই হচ্ছে মোটামুটি ব্রাজিলের লাইন আপ। আর ওদিকে নেদারল্যান্ডসেরও টিম ঘোষণা হয়ে গেছে। আপনার জেসপার সিলিসন কিপার হিসেবে খেলছেন, এবং ডিফেন্সে ডিভ্রিজ এবং রনভ্লার দুজন আছেন, এবং ডার্ক কাইট আছেন রাইট ফুল ব্যাক, এবং আরেকজন আছেন ডেলি ব্লিন। তার সাথে আরও বেশ কিছু প্লেয়ার, মোটামুটি অপরিবর্তিত লাইন আপ নেদারল্যান্ডের। সেই সাথে এরিয়ান রবিন ফন পার্সি, ওয়েসলি স্নাইডার, এবং সেই সাথে আরও বেশ কিছু প্লেয়ার, তরুণ উত্থিত উইলডার নাম, তারা সবাই আছেন, এবং মোটামুটি আগের লাইন আপ সেমিফাইনালের লাইন আপ নেদারল্যান্ডসে খেলছে। তো দেখা যাক, একটা ভালো ম্যাচ আমরা আশা করছি আপনার সব ভালো কাটবে, ভালো একটা ম্যাচ দেখে, এবং সপ্তাহটাও ভালো কাটবে। নেক্সট উইকে নিশ্চয়ই আবার কথা হবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।